হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, কথা শোনা যাচ্ছে স্যার। স্যার আপনার কথা স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, কথা শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, ফাইন। তোমরা কি কোনোভাবে নোটিফিকেশনটা পাও নাই ইউনিভার্সিটি প্রোগ্রামের? পেয়েছি স্যার। আচ্ছা, যাই হোক, আমি তো আশা করছিলাম যে তোমরা ওখানে জয়েন করবো। হয়তো এটা একটা কমপ্লিকেশন সৃষ্টি হতে পারে। ইউনিভার্সিটি যে প্রোগ্রাম হচ্ছে আরেকদিকে ক্লাস হচ্ছে, এটা আসলে ঠিক না। ইউনিভার্সিটি আমাদের অনেক কষ্টের অর্জন। এনিওয়ে, এটা আমাদের ফিল করার বিষয়। যখন ইউনিভার্সিটি ছিল না তখন আমরা এটা ফিল করতে পারছি। এখন ইউনিভার্সিটি হয়ে গেলে তারা জয়েন করছে, তোমরা তারা হয়তো অতখানি ফিল করতে পারবে না যে কি কষ্টে সেই সময় আমরা ছিলাম। আর এনিওয়ে, আমাদের ক্লাসটা আসলে 11টার সময় নেওয়ার কথা ছিল, সেখান থেকে আমি একটু শিফট করতে স্যার আপনার ভয়েসটা অনেক আস্তে আসতেছে। শিফট করতে করতে আর একটু দেরি হয়েছে। এখন কি বেটা শোনা যাচ্ছে? ওকে স্যার, ঠিক আছে। জি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, আমাদের আজকে ডেমনস্ট্রেশনটা হচ্ছে স্ট্রেংথ অফ সিমেন্ট, যেটা তোমরা নিশ্চয়ই আগে পড়ানো হয় নাই, তাই না? না স্যার। এক্সপেরিমেন্টাল স্ট্রেন্থ পড়ানো হয় নাই। এক্সপেরিমেন্ট 6, standard test method for compressive strength of hydraulic cement mortar using 50 millimeter cube specimen. এটা ASTM C109 স্ট্যান্ডার্ড নাম্বার। এখানে একটা বিষয় কমপ্লেক্সিটি আছে। আমাদের ল্যাবরেটরিতে যে ইকুইপমেন্ট আছে সেটা দিয়ে আমরা এই টেস্টটাই করতে পারি। ASTM C109 অনুযায়ী 50 মিলিমিটার স্যার সাউন্ডটা খুব আস্তে আসতেছে। সাউন্ডটা আস্তে আস্তে আসতেছে। এখন কি বেটা শোনা যাচ্ছে? ইয়েস স্যার। স্যার ঠিক আছে। জি স্যার। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে আমরা যেটা বলছিলাম যে আমাদের দেশে সিমেন্ট টেস্টিং এ একটা কমপ্লেক্সিটি আছে। সেটা হলো আমরা সিমেন্টটা তৈরি করি, তোমরা যে কোনো একটা সিমেন্টের বস্তার গায়ে দেখবা লেখা আছে BDS EN 1971। এটা হলো সিমেন্টের স্ট্যান্ডার্ড আমাদের এখানে, BDS EN 197। এটার মানে হচ্ছে BDS বাংলাদেশ স্ট্যান্ডার্ড, এরপরে দুইটা শব্দ EN মানে ইউরোপিয়ান নর্মস 197, 197 নাম্বার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড যেটা, সেটা আমরা অ্যাডপ্ট করেছি, বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাডপ্ট করেছে খুব সম্ভবত 2003 সালে। কিন্তু আমাদের দেশে যারা ইঞ্জিনিয়ার তারা সবাই প্র্যাকটিস করতে চায়, যেহেতু অনেক আগে থেকেই আমরা আমেরিকান স্ট্যান্ডার্ডকেই ফলো করে আসতাম। আমি নিজেও পার্সোনালি যখন পড়ালেখা করেছি তখন আমেরিকান স্ট্যান্ডার্ডে আমাদের পড়ানো হয়েছে। তো আমাদের এখানে এখনো একটা মিক্স প্রথা চালু আছে যে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে এখনো পর্যন্ত টেস্টিংটা করার জন্য ইঞ্জিনিয়াররা কমফোর্টেবল না। কেন কমফোর্টেবল না আই ডোন্ট নো, বাট বাংলাদেশ গভর্নমেন্ট অনেক আগেই সিমেন্টের স্ট্যান্ডার্ডটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডকেই অ্যাডপ্ট করেছে। আমাদের ল্যাবরেটরিতে ইকুইপমেন্ট যা আছে তাতে ASTM C109 এটা দিয়েই টেস্ট করা যায়। এর সাথে আমাদের ইউরোপিয়ান টেস্টের অ্যারেঞ্জমেন্টও আছে, বাট নট সাফিসিয়েন্ট। অল্প কিছু মোল্ড আছে কিন্তু আমরা করতে পারি এখানে টেস্টগুলো।
করার জন্য আমরা অ্যারেঞ্জমেন্ট নিয়েছি, যেহেতু গভর্নমেন্ট স্ট্যান্ডার্ড হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। তা আমি এটাই মূলত পড়াবো, সাথে তোমাদেরকে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে কিভাবে করা হয় কাজটা সেটাও একটু দেখিয়ে দিব, যাতে তোমরা প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে এটা একদম জানো না সেরকম না হয়ে যায়। এর মূল স্ট্যান্ডার্ড হচ্ছে ASTM C109, এখানে 50 মিলিমিটার কিউব। 50 মিলিমিটার মানে হচ্ছে 2 ইঞ্চি সাইজের, Recording in progress. 2 ইঞ্চি সাইজের কিউব, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি কিউব। ওকে, আরেকটা স্ট্যান্ডার্ড হলো স্ট্যান্ডার্ড টেস্ট মেথড ফর ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ অফ সিমেন্ট, একটা কম্প্রেসিভ স্ট্রেংথ আর একটা টেনসাইল স্ট্রেংথ। কিন্তু আমেরিকান স্ট্যান্ডার্ডে এটা যেমন তোমরা একটা স্ট্যান্ডার্ড নাম্বার দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখানে আর কোনো স্ট্যান্ডার্ড নাম্বার দেই নাই কারণটা হচ্ছে এটা লাস্ট যে স্ট্যান্ডার্ডটা ছিল আমেরিকান ASTM এর, সেটা এখন অ্যাবলিশড হয়ে গেছে। এখন আমেরিকান স্ট্যান্ডার্ডে আর টেনসাইল স্ট্রেংথের কোনো টেস্ট নাই। তারপরেও অনেক সময় আমাদের দেশে ইঞ্জিনিয়াররা টেস্ট করতে চায় টেনসাইল স্ট্রেংথটা কেমন সিমেন্টের দেখার জন্য, সেই জন্য আমরা এটা পড়িয়ে থাকি বোঝানোর জন্য। তাহলে প্রথমটা যদি আমরা ধরি যে ASTM C109, সেখানে কি আছে? স্ট্যান্ডার্ড টেস্ট মেথড ফর কম্প্রেসিভ স্ট্রেংথ। আসলে সিমেন্ট এবং কংক্রিট তার মূলত কাজ হচ্ছে কম্প্রেশন লোড নেওয়া, যে কারণে তাকে আমরা কম্প্রেশনে টেস্ট করে থাকি। টেস্ট করার জন্য কি বলছে এখানে? মেকানিক্যাল স্ট্রেংথ, মানে কম্প্রেসিভ হতে পারে বা অন্য ধরনের স্ট্রেংথ হতে পারে, মেকানিক্যাল স্ট্রেংথ। এটা হচ্ছে মেবি পারহ্যাপস দ্য মোস্ট ইম্পর্টেন্ট অন ফর স্ট্রাকচারাল ইউজ। একটা সিমেন্টের যখন আমরা কোয়ালিটি টেস্ট করব, তখন কোয়ালিটি টেস্ট করার জন্য তার মেকানিক্যাল স্ট্রেংথটাই সবচেয়ে ইম্পর্টেন্ট হিসেবে ধরে নেওয়া হয়, সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি। স্ট্রেংথ যদি ঠিক থাকে তাহলে আমরা অনেক ক্ষেত্রেই ধরে নিই যে অন্যান্য প্রপার্টিগুলো অনেকখানি ঠিক থাকবে। তারপরেও সবগুলো প্রপার্টি আমাদের চেক করতে হয়, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রপার্টি হলো স্ট্রেংথ। টেস্ট ফর স্ট্রেংথ আর নট মেড অন এ নেট সিমেন্ট পেস্ট। এখন একটা কোশ্চেন তোমাদের মনে আসতে পারে, এই টেস্টটা আমরা কিভাবে করব? এই টেস্টটা আমরা করি মর্টার দিয়ে। মর্টার কিভাবে তৈরি হয়? সিমেন্টের সাথে পানি এবং স্যান্ড মিক্স করতে হয়, তাহলে মর্টার তৈরি হয়। তো আমরা সিমেন্টের টেস্ট করছি, কেন মর্টার দিয়ে টেস্ট করছি? আমরা পিওর সিমেন্ট দিয়ে কেন টেস্টটা করছি না? কারণ difficulties in molding and testing with consequent large variation in results. যদি আমি এই টেস্টটা শুধুমাত্র সিমেন্ট এবং পানি দিয়ে একটা স্যাম্পল তৈরি করে তারপরে আমরা সেটাকে টেস্ট করতাম, তাহলে দেখা যেত যে আমাদের এটা শুধু পানি এবং সিমেন্ট দিয়ে যে পেস্ট, সেটা মোল্ডিং মানে একটা শেপে তৈরি করা টেস্ট করার জন্য সেটা ডিফিকাল্ট, এবং যে কারণে টেস্টের রেজাল্টটার ভেরিয়েশনটা টু মাচ ভেরিয়েশন হয়। যে কারণে আমরা কি করে থাকি যে শুধুমাত্র সিমেন্ট পেস্ট দিয়ে এই স্ট্রেংথ টেস্টটা করা হয় না, টেস্ট করা হয় মর্টার দিয়ে, যেখানে স্যান্ডও মিক্স করা হয়। তাহলে এখন স্যান্ড যদি এক একজন এক এক ধরনের স্যান্ড নিয়ে আসে তাহলে কিন্তু হবে না। স্যান্ডের একটা স্পেসিফিক গ্রেডিং থাকতে হবে, এবং তার স্ট্যান্ডার্ড স্যান্ডের প্রপার্টিও ডিফাইন করা আছে যে এই কোয়ালিটির স্যান্ড এই সিমেন্টের সাথে মিক্স করতে হবে। তারপরে কংক্রিটে হয়তো তুমি যখন প্র্যাকটিক্যাল কাজ করবা তখন কংক্রিট বা মর্টারে তুমি যে কোনো ধরনের স্যান্ডই মিক্স করতে পারো, তাতে তোমার কোয়ালিটি একটু ভেরিয়েশন আসবে হয়তো, কিন্তু টেস্টিং এর ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড স্যান্ড ব্যবহার করতে হবে। এই স্ট্যান্ডার্ড স্যান্ডটা জেনারেলি আমেরিকান স্ট্যান্ডার্ডে ডিফাইন করা আছে অটোয়া স্যান্ড। অটোয়া হচ্ছে কানাডার একটা প্রভিন্স, সেখানে যে স্যান্ডটা পাওয়া যায় সেটা একদম শুদ্ধ লবণ দানার মতো সাদা এক ধরনের স্যান্ড, এবং তার গ্রেডিংটা ইউনিফর্ম। সেই ধরনের স্যান্ড দিয়ে টেস্টটা করতে বলা হয়েছে। আমাদের দেশে আমরা এটা ইম্পোর্ট করে থাকি, আমাদের ল্যাবেও আছে। আনফরচুনেটলি তোমরা এখন করতে পারছো না ল্যাবটা, যদি করতে পারতো তাহলে আমি দেখাতে পারতাম। থার্ড ইয়ারে আই হোপ বিলিভ যে তোমরা যখন যাবা তখন সয়েলের ও কিছু টেস্ট আছে যেখানে অটোয়া স্যান্ড লাগে, সেখানে অটোয়া স্যান্ডটা দেখতে পাবে। তাহলে the strength of cement is usually determined from test on mortar. সেই জন্য আমরা কি করছি যে মর্টারের টেস্ট করে স্ট্রেংথ, সিমেন্টের স্ট্রেংথটাকে ডিটারমাইন করছি। Several tests are performed to determine the tensile, compressive and shear strength. কিন্তু এদের ভিতরে এই যে তিনটা স্ট্রেংথের কথা বললাম, টেনসাইল, কম্প্রেসিভ এবং শেয়ার স্ট্রেংথ, এদের ভিতরে কম্প্রেসিভ স্ট্রেংথটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি, এবং সেটা আমরা কি করব যে 50/50
50 মিলিমিটার কিউব, 2 ইঞ্চি অথবা 50 মিলিমিটার কিউব স্পেসিমেন দিয়ে আমরা সিমেন্টের কম্প্রেশন টেস্টটা করে থাকি এএসটিএম স্ট্যান্ডার্ড অনুযায়ী। তাহলে এএসটিএম C150 এটা আরেকটা স্ট্যান্ডার্ড। আগে আমরা বলতে C109 সেটা অনুযায়ী টেস্ট করব, আর তারপরে টেস্ট করার পরে আমি এটাকে ইভালুয়েট করতে চাই। টেস্ট করে আমি একটা রেজাল্ট পাবো, সামথিং 1 2 3 4 5 রেজাল্ট পেলাম। সেই রেজাল্টটা পেয়ে আমাকে ইভালুয়েট করতে হবে যে এই রেজাল্টটা আসলে আমার কাজের সাথে সম্পর্কযুক্ত কিনা। আমি এই সিমেন্টটা সোজা কথায় পাস করলো না ফেল করলো। টেস্ট করলে টেস্টের রেজাল্ট এরকম, পাস অর ফেল। তাহলে আমি কিভাবে এটা পাস ফেল ডিটারমাইন করব? এই সিমেন্টটা যদি অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট টাইপের হয়, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, তাহলে সেক্ষেত্রে তার স্ট্রেংথ 3 দিনে মিনিমাম স্ট্রেংথ হওয়া উচিত 1740 PSI অথবা 12 মেগাপাস্কেল। 7 দিন পরে তার স্ট্রেংথ বাড়বে, বেড়ে সেটা হওয়া উচিত মিনিমাম 2760 PSI অথবা 19 মেগাপাস্কেল। এবং আমরা যেটা বলি আলটিমেট স্ট্রেংথ গেইন করে 28 দিন পরে, সে 28 দিন পরে তার স্ট্রেংথ 4060 PSI হওয়া উচিত অথবা 28 মেগাপাস্কেল হওয়া উচিত। এর নিচে যদি হয়, আমি যখন টেস্ট করলাম তখন টেস্ট করে যদি এই স্ট্রেংথের নিচে যদি হয়, তাহলে সেটাকে আমরা আর পাস বলতে পারছি না, এই সিমেন্টটা রিজেক্টেড। তাহলে তোমার কাজ কি? যখন কনস্ট্রাকশন সাইটে এই ম্যাটেরিয়াল আসবে তখন আমরা সেখান থেকে স্যাম্পল নিব, টেস্ট করব 3 দিন, 7 দিন এবং 28 দিন, 3টা ডেজে এটাকে টেস্ট করতে হবে। টেস্ট করে দেখতে হবে যে তার স্ট্রেংথ যেটা রিকোয়ারমেন্ট আমাদের এই চার্টের মধ্যে দেওয়া আছে এর থেকে বেশি আছে কিনা। বেশি থাকলে এই সিমেন্ট পাস, সে ব্যবহার করা যাবে কাজে, আর যদি কম থাকে তাহলে ফেল, ডিসকার্ডেড অর রিটার্ন টু দ্য সাপ্লায়ার। এটা গেল আমেরিকান স্ট্যান্ডার্ডের কথা। এরপর এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড EN 197। বাংলাদেশ আসলে এই স্ট্যান্ডার্ডটাই অ্যাডপ্ট করেছে, যে কারণে এটা সম্পর্কে আমাদের জ্ঞান রাখা প্রয়োজন। আমাদের দেশীয় স্ট্যান্ডার্ড এখন এটাই। আমেরিকান স্ট্যান্ডার্ডে শুধুমাত্র বলা আছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট অথবা পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট। সিমেন্টকে ডিফাইন করা আছে এই দুই ভাগে। কিন্তু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বলছে এগুলা কোনো ডেফিনিশন না, স্ট্রেংথের ক্যাটাগরিতে সিমেন্টকে তারা স্ট্রেংথ ক্লাস অনুযায়ী ভাগ করে দিয়েছে। দেখো কি সুন্দরভাবে এই চার্টটা তৈরি করা। ওকে, এখানে আমাদের বলা হয়েছে যে সিমেন্টের স্ট্রেংথটা ক্লাস অনুযায়ী ডিফাইন করে দেওয়া হবে। তারা 3টা ভাগে ভাগ করেছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী। একটা হচ্ছে 32.5, আর একটা দেখো 42.5 এবং 52.5। এটা দিয়ে তুমি সহজেই মনে রাখতে পারবে। আমি যদি কম্পেয়ার করি এর আগের যে আমেরিকান স্ট্যান্ডার্ড, এখানে দেখো কি বলা আছে যে ওপিসি অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট এবং তার স্ট্রেংথ ক্লাস এরকম হওয়া উচিত, কোনো কিছু ডিফাইন করা নাই। বাট পরে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে এরা কিন্তু এই সিমেন্টের ক্লাসের গায়ে নাম তার স্ট্রেংথটা লিখে দিচ্ছে 32, 42, 52.5। তাহলে 32.5 মানে হচ্ছে এই সিমেন্টের 28 দিনের স্ট্রেংথ 32.5 মেগাপাস্কেল হইতে হবে মিনিমাম। 42.5-ও দেখো 42.5 মিনিমাম স্ট্রেংথ তার হতে হবে। 52.5 হলে এটা 52.5 মেগাপাস্কেল মিনিমাম স্ট্রেংথ হতে হবে। সিম্পল। আমি তার গায়ে, বস্তার গায়ে যে ম্যানুফ্যাকচারার, সে সিমেন্ট ইন্ডাস্ট্রি, সে সিমেন্টটা তৈরি করলো। ফর এক্সাম্পল রুবি সিমেন্ট, কনফিডেন্স সিমেন্ট, আমাদের এখানে যেগুলো পাওয়া যায়, ঢাকায় পাওয়া যায় শাহ সিমেন্ট, বাংলাদেশে হান্ড্রেডস অফ সিমেন্ট কোম্পানি আছে। তারা সিমেন্ট তৈরি করার সময় তার বস্তার গায়ে এই নাম্বারটা ডিক্লেয়ার করবে। আমি বস্তার গায়ে এই নাম্বারটা দেখব, দেখে বুঝতে পারবো যে এই সিমেন্টের আসলে স্ট্রেংথ কত হওয়া উচিত ছিল। 28 দিন পরে 32 হলে তার মিনিমাম স্ট্রেংথ 32.5 মেগাপাস্কেল হওয়া উচিত, এবং 52.5 হলে তাহলে 52.5 হওয়া উচিত। আবার একটা ম্যাক্সিমাম রেঞ্জ আছে 32.5 যেটা, সেটা আবার ম্যাক্সিমাম 52.5 এর উপরে যেতে পারবে না তার স্ট্রেংথ, এই রেঞ্জের মধ্যে থাকতে হবে 42 থেকে 62। আর যেটা হাই স্ট্রেংথ সিমেন্ট 52.5, এটার কোনো আপার লিমিট নাই,
এটা লোয়ার লিমিট মিনিমাম এটা হতে হবে। এখানে আরেকটা নাম্বার আছে দেখো, 32.5 এর পরে এন এবং আর লেখা আছে। এন আর বলতে আমরা বুঝাই নর্মাল সিমেন্ট, আর একটা হচ্ছে আরতে হচ্ছে র্যাপিড সিমেন্ট, নর্মাল এবং র্যাপিড। 32.5 এন নর্মাল, 32.5 আর। তার মানে হচ্ছে এই র্যাপিড হলে সেই সিমেন্টটা কম সময়ের ভিতরে কিছু স্ট্রেংথ গেইন করবে, মিনিমাম স্ট্রেংথ গেইন করবে 2 ডেজ এর মধ্যে সে 10 মেগাপাস্কেল মিনিমাম স্ট্রেংথ তার গেইন করা উচিত, আর 28 দিনে 32.5 হওয়া উচিত। এই 52.5 আর যদি হয় তাহলে 2 দিনের মধ্যেই কিন্তু তার 30 মেগাপাস্কেল স্ট্রেংথ গেইন করা উচিত। এই সিমেন্টগুলো আমরা সাধারণত ব্যবহার করি ইমার্জেন্সি রিপেয়ার ওয়ার্কে, বা যেখানে খুব কুইকলি আমাদের কাজটা শেষ করতে হবে সেই ধরনের ক্ষেত্রে আমরা এই 52.5 আর এই টাইপের সিমেন্টটাকে ব্যবহার করি। হ্যাঁ বলো একরাম। স্যার আমাদের আপার লিমিট দেওয়ার প্রয়োজনটা কি এখানে? আপার লিমিট আমার দেওয়ার তো স্ট্রেন্থ বেশি হলে তো সমস্যা হওয়ার কথা না। সমস্যা হওয়ার কথা আছে, এটা আসলে তোমাদের এই মুহূর্তে কনসেপ্টটা দেওয়াটা মুশকিল। তবে থার্ড ইয়ার যখন আমি তোমাদেরকে রেইনফোর্স কংক্রিট ডিজাইন শেখাবো তখন এটা ক্লারিফিকেশন হবে। মূল কনসেপ্টটা হলো আমরা যখন রেইনফোর্স কংক্রিট ডিজাইন করি তখন সেই কংক্রিটের মধ্যে কংক্রিট থাকে এবং রেইনফোর্সমেন্ট থাকে বা স্টিল থাকে। আমরা ওখানে চাই যে কংক্রিটের যে ফেলিওর সেটা হয় ব্রিটেল ফেলিওর। কংক্রিট যখন ভেঙে যায় তখন সে হুড়মুড় করে ভেঙে যায়, তার ইলংগেশনটা বেশি না। এই জন্য কংক্রিটের ফেলিওরটা আমরা অ্যাভয়েড করতে চাই। আর স্টিলের যে ফেলিওর, আমরা যদি তুমি একটা স্টিলকে টান দিই, তোমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল যে সেশনাল সেখানেও দেখবা স্টিলকে টান দিলে সে অনেকখানি পর্যন্ত ইলংগেশন হয়। স্টিল টেনশন নিতে নিতে তার নিজেরও ইলংগেশন হয়। তো তার ফেলিওর হওয়ার আগে সে অনেকখানি সময় আমাদেরকে ওয়ার্নিং দিবে ইলংগেশন হবে, কিন্তু সে ফেল করে যাবে না, মানে দুই ভাগ হয়ে যাবে না স্টিলটা। সেই জন্য আমরা চাই যে ডিজাইন করার সময় যেন স্টিলের ফেলিওর হয় যদি কোনো সময় ওভারলোড হয়ে যায়। একটা স্ট্রাকচারে যে লোড, মনে করো 10 লোডের জন্য আমরা ডিজাইন করেছি, সেখানে 15 লোড চলে আসলো, তাহলে তার ফেলিওর হবে। তা সেই ফেলিওরটা যখন হবে আনসার্টেন কেসে, তখন যেন তার ফেলিওরটা স্টিলের ফেলিওর হয়, কংক্রিটের ফেলিওর যেন না হয়। কংক্রিটের ফেলিওর হলে ওখানে যারা আমরা বসবাস করব তাদের মাথার উপর হুড়মুড় করে এসে ভেঙে পড়বে। আমরা যদি স্টিলে ফেলিওর হয় তাহলে সে আস্তে আস্তে ফেলটা হবে, ইলংগেশন হবে, এই সময় লোকগুলো বের হয়ে যেতে পারবে, তাদের লাইফটা সেফ হবে। যেই কারণে আমরা চাই না যে কংক্রিটের ফেলিওর হোক। এখন দেখো যদি যদি এখানে টু মাস স্ট্রেংথ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা অ্যারাইজ করবে, যেটা রেইনফোর্স কংক্রিট ডিজাইনে আমরা যখন যাব তখন শিখতে পারবো। বুঝতে পারছি? মূল কথাটা হলো আমরা তার স্ট্রেংথ ক্লাসটাকে এখানে ডিফাইন করে রাখতে চাই যাতে কংক্রিটে যেয়ে সে ঝামেলা করতে না পারে। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস দেওয়া আছে। তার সেটিং টাইম তোমরা অলরেডি টেস্ট করেছো, এটাও কি ডিফাইন করা দেওয়া আছে যে 3 রকম সিমেন্টের সেটিং টাইম মিনিমাম 52.5 আর হলে তার সেটিং টাইম হওয়া উচিত 45 মিনিটের উপরে, এবং 42 ক্যাটাগরি হচ্ছে 60 মিনিটের উপরে। আর প্রথমটা এটা একটু দেরি করে সেট হলেও অসুবিধা নাই, সেই জন্য একে দেওয়া 75 মিনিটের উপরে তার সেটিং টাইম হবে। সাউন্ডনেস এক্সপানশন লেস দ্যান 10 মিলিমিটার। আসলে এটাই কিন্তু আমাদের দেশের স্ট্যান্ডার্ড। এখন তোমাকে এই চার্টটাই ফলো করতে হবে তুমি যদি প্রপার ইঞ্জিনিয়ার হও। দেশ যেটাকে অ্যাডাপ্ট করেছে সেটাই ফলো করতে হবে। এনিওয়ে, আমাদের ল্যাবরেটরিতে যে সেটআপ আছে এটাও যেহেতু আমাদের অনেক ইঞ্জিনিয়াররা, তোমার যারা সিনিয়র থাকবে তারা হয়তো এই আমেরিকান স্ট্যান্ডার্ডে পড়ে গেছে, তারা এটাই মানতে চাবে। সুতরাং এটা সম্পর্কেও তোমার জ্ঞান থাকতে হবে। ডিফারেন্স খুব বেশি নাই, আমি ডিফারেন্স কতটুকু আছে সেটা বলে দিব। আমেরিকান স্ট্যান্ডার্ড এবং ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে, আমেরিকান স্ট্যান্ডার্ডে আমরা যেটা বলছিলাম যে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি কিউব মোল্ড দিয়ে এটাকে আমরা স্যাম্পল তৈরি করব। তাহলে এখানে দেখো এই যে মোল্ডটা, এই মোল্ডের ভিতরে এখানে যে ফাঁকাটা এটা হতো 2 ইঞ্চি, এটা 2 ইঞ্চি, আর এর ডেপথের দিকেও
এদিকেও 2 ইঞ্চি। ওকে, তাহলে এই মোল্ডের মধ্যে যদি আমি একটা মর্টার স্যাম্পল তৈরি করে এখানে কাস্টিং করি, তাহলে সেটা আলটিমেটলি খুলে ফেললে, এই মোল্ডটা চারিদিক থেকে খুলে ফেললে তখন একটা কিউব বের হয়ে আসবে এখান থেকে 2 ইঞ্চি, তার লেন্থের দিকে, উইডথের দিকে এবং ডেপথের দিকে সব দিকেই 2 ইঞ্চি একটা কিউব তৈরি হবে। এটা তৈরি করার জন্য আমাদের কি কি লাগবে? ব্যালেন্স লাগবে, আমরা ওজন মাপ নিতে হবে, আমরা 3টা জিনিস মিক্স করব, পানি, সিমেন্ট এবং স্যান্ড, 3টা মিক্স করব। এবং সেই জন্য আমাদের পানি মেজারিং করার জন্য জার লাগবে, কিউব মোল্ড লাগবে 2 ইঞ্চি সাইজের উইথ বেস প্লেট, এর নিচেরটাকে বলছি আমরা বেস প্লেট। মিক্সিং প্যান লাগবে, একটা জায়গায় আমরা মিক্সিং করব এই 3টা ম্যাটেরিয়ালকে একসাথে, তারপর মর্টার তৈরি করব। এবং টেম্পিং উড, টেম্পিং করার জন্য আমাদের এক ধরনের কাঠ লাগবে, ট্রায়াল লাগবে, এটা বাংলা হচ্ছে করনি, এবং কম্প্রেশন টেস্টিং মেশিন লাগবে আমাদের। ওকে, এইটা যেটা দেখতে পাচ্ছ এইটা আসলে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মোল্ড। এটার সাইজটা একটু ডিফারেন্ট। আমেরিকান আমরা বলছি যে কিউব সাইজের মোল্ড, এখানে যে মোল্ডটা দেখতে পাচ্ছ এই মোল্ডটা হচ্ছে একটা প্রিজম সাইজের। প্রিজম কাকে বলছি আমরা? প্রিজম হচ্ছে এইদিকে 40 মিলিমিটার আর এইদিকে 60 মিলিমিটার, আর তার ডেপথের দিকে আবার 40 মিলিমিটার। তাহলে এখান থেকে যে এখানে যদি আমরা কাস্টিং করি, তাহলে একটা ছোট একটা বিম শেপের একটা জিনিস তৈরি হবে, যার ক্রস সেকশনটা হবে 40 মিলিমিটার বাই 40 মিলিমিটার ক্রস সেকশন, আর লেন্থের দিকে হবে 160 মিলিমিটার, 160 মিলিমিটার। এটাকে আমরা তখন কম্প্রেশন টেস্টিং এ দিয়ে মেশিনের মাধ্যমে 2টা পার্ট আমরা ব্রেক করি, এই পাশে একটা পার্ট, এই পাশে একটা পার্ট ব্রেক করি। এটা হলো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মোল্ড। সাইজটা ডিফারেন্ট কিন্তু কাজ প্রায় একই। তাহলে কি করছি আমরা? আমেরিকান স্ট্যান্ডার্ডে আমরা কিউব তৈরি করছি, আর ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে আমরা প্রিজম তৈরি করছি। সেই প্রিজমটার আবার এই পাশে একটা পোর্শন 40 মিলিমিটার আমরা ব্রেক করি, আর এই পাশে আরেকটা পোর্শন 40 মিলিমিটার সাইজের একটা পোর্শন ব্রেক করি। ব্রেক করে আমরা স্ট্রেংথটা ডিটারমাইন করি। তাহলে স্যান্ডটা কিরকম লাগবে? আমেরিকান স্ট্যান্ডার্ড যেটা বলছি, আমি যেটা বলছিলাম যে স্যান্ডটা হতে হবে স্ট্যান্ডার্ড স্যান্ড। এই স্ট্যান্ডার্ড স্যান্ডের তোমরা একটু ওয়েট করো, আমি কথা বলবো। Recording stopped. যে আমাদের স্ট্যান্ডার্ড স্যান্ড লাগবে, স্ট্যান্ডার্ড স্যান্ডের স্পেসিফিকেশন এএসটিএম এর, হ্যাঁ বলো। স্যার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে আমরা যে স্পেসিমেনকে কেটে ফেলতেছি, কাটার পরে সেটাকে কি স্যার কিউবিক্যাল শেপে রাখতে হবে? এটা আমি দেখাবো টেস্টিং এর সময়। কিউবিক্যাল শেপ দরকার নাই, আসলে ওই প্রিজমের থেকেই আমরা টেস্টটা করি। এটা আমি একটু দেখাবো। হ্যাঁ, এটা আগে আমরা মানে কি কি জিনিস মিক্স করব সেটা নিয়ে একটু ডিসকাস করি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের স্যান্ড যেটা লাগবে আমেরিকান স্ট্যান্ডার্ড টেস্ট করার জন্য, সেই স্যান্ডটা হবে ASTM C778। এই নাম্বারগুলো কিন্তু তোমাদেরকে আসলে মনে রাখতেই হবে ভবিষ্যতে জীবনের জন্য। কোন স্ট্যান্ডার্ড দিয়ে কোন টেস্টটা করা হয়, এটা কিন্তু বিভিন্ন সময়েই তোমার লাগবে প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে। তাহলে এই স্ট্যান্ডার্ড ডিফাইন করছে যে স্যান্ডের গ্রেডিংটা কেমন হবে। গ্রেডিং অফ স্যান্ড, আমি যেটা বলছিলাম যে এই স্যান্ডটা আমেরিকানরা কানাডার অটোয়া যে প্রভিন্স সেখান থেকে নিয়ে আসে, এবং তার গ্রেডিংটা এই ধরনের হয়। কিউমুলেটিভ পার্সেন্ট রিটেইন, কিউমুলেটিভ পার্সেন্ট রিটেইন 16 নাম্বার সিবে কোনো কিছু থাকবে না। 30 নাম্বার সিবে 25% রিটেইন স্যাম্পল রিটেইন করবে, তারপরে 50 নাম্বার সিবে 50% রিটেইন করবে, এবং আর নাম্বার 100 সিবে 25% রিটেইন করবে। ওকে, তাহলে আমরা জেনারেলি বুঝতে পারছি যে ফাইন এগ্রিগেট কাকে বলছি আমরা। 4.75 বা নাম্বার 4, যেটা নাম্বার 4 সিপ দিয়ে যেগুলো পাস করে দেয় তাকে আমরা স্যান্ড বা ফাইন এগ্রিগেট বলছি। কিন্তু এই স্যান্ডটা কিন্তু দেখো অনেকখানি ফাইন, সে 30 নাম্বার সিপে যে রিটেইন করবে, বাট
তার আগে 16 নাম্বার সিপ দিয়ে সবগুলো পাস করে যাবে। রিলেটিভলি ফাইনার স্যান্ড এগুলো। টেম্পারেচার অফ দ্য এয়ার, এখানে বলছে যে টেম্পারেচার যখন আমরা মিক্সিংটা করব তখন কন্ডিশন কি কি কন্ডিশন থাকবে, ল্যাবরেটরি কন্ডিশন। মিক্সিং টেম্পারেচারটা হতে হবে 20 ডিগ্রি থেকে 26 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত, 26 ডিগ্রি পর্যন্ত। এবং মিক্সিং ওয়াটারের টেম্পারেচার হবে 23 ডিগ্রি সেলসিয়াস, শ্যাল নট ভেরি মোর দ্যান +- 2 ডিগ্রি সেলসিয়াস, মানে 23 থেকে 2 ডিগ্রি উপরে নিচে আসতে পারবে। 21 ডিগ্রি হতে পারবে, 25 ডিগ্রি হতে পারবে, এই রেঞ্জের মধ্যে ওয়াটার নিয়ে টেস্ট করতে হবে। ওয়াটারটা টু মাস টেম্পারেচার হয়ে গেলে রিয়াকশনটা দ্রুত হয়ে যাবে। এই জন্য একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচারও সেট করে দিয়েছে। রিলেটিভ হিউমিডিটি 50% শ্যাল নট বি লেস দ্যান 50%। যদি রিলেটিভ হিউমিডিটিটা খুব কম হয়ে যায় তাহলে তাহলে কি সমস্যা হতে পারে বলতো? আমাদের সিমেন্টের রিয়াকশনের জন্য যে পরিমাণ পানি আমরা দিব সেই পানি থেকে কিছু পানি উড়ে চলে যাবে, এভাপোরেট হয়ে যাবে। রিলেটিভ হিউমিডিটি কম হলে তখন পানির ইভাপোরেশনটা খুব দ্রুত হবে। সেই জন্য বলা হচ্ছে যে টেস্ট রুম যেটা, সেই টেস্ট রুমের রিলেটিভ হিউমিডিটিটা 50%-এর নিচে নামতে পারবে না। তারপর ময়েস্ট রুম, আমরা স্যাম্পলটা তৈরি করার পরে একটা ময়েস্ট রুমে রাখবো, যেই ময়েস্ট রুমের রিলেটিভ হিউমিডিটি আবার নট লেস দ্যান 95%। এটাকে বলা হয় হিউমিড রুম। এই হিউমিড রুমের হিউমিডিটি 95%-এর নিচে নামা যাবে না। ওকে, তাহলে সেক্ষেত্রে তার ভিতর থেকে পানি বের হয়ে যাওয়ার প্রবণতাটা কম থাকবে। কম্পোজিশন অফ মর্টার, মর্টারে আমরা কি করব এটা খুব ভালো করে খেয়াল করো যে এখানে আমরা বলছি যে মর্টার যখন তৈরি করব তখন সেখানে তিনটা জিনিস লাগবে। একটা হলো পানি, স্যান্ড এবং সিমেন্ট। দ্য প্রপোর্শন অফ সিমেন্ট টু স্যান্ড, 1 অনুপাত সিমেন্টের সাথে 2.75 অনুপাতের স্যান্ড মিক্সিং করব। তাহলে সিমেন্ট এবং স্যান্ডের অনুপাত কি? 1 অনুপাত সিমেন্ট, 2.75 অনুপাত 3.5 অনুপাতের স্যান্ড, এটা আমরা নিব। ওয়াটার সিমেন্ট রেশিও 0.485। এখন 1 অনুপাত সিমেন্ট যখন নিব তার 0.485, যদি আমরা 100 গ্রাম সিমেন্ট নেই তাহলে 48.5 গ্রাম আমার ওয়াটার লাগবে। তাহলে আমরা তিনটা ম্যাটেরিয়াল কি প্রপোর্শনে যুক্ত হবে সেটা আমরা কিন্তু এখন পেয়ে গেলাম। ওকে, তুমি চাইলে এখান থেকে লিখতে পারো 0.485:1:2.75। তারপরে তোমরা এই অনুপাতের অঙ্ক দিয়ে সহজেই বের করতে পারবা যে কোনটা কত গ্রাম লাগবে পোর্টল্যান্ড সিমেন্ট। The quantities of material to be mixed at the time in the batch of meter for making 6 and 9 test specimen shall be as follows. তাহলে আমরা বললাম যে কিউব টেস্ট করব। এখন কিউব টেস্ট যদি করি, এক একটা কিউব এক এক রকম রেজাল্ট দিতে পারে, যদিও আমরা মনে করি যে একটা ব্যাচ থেকে যে কিউবগুলো তৈরি হবে তাদের রেজাল্ট একই হওয়া উচিত। তো আমাদের যে টেস্টিং এর কথা বলছি যে 3 দিন, 7 দিন এবং 28 দিনের সিমেন্টের স্ট্রেংথ টেস্ট করা হয়। যদি কোনো ক্লায়েন্ট বলে যে সে শুধুমাত্র 7 দিন এবং 28 দিনের টেস্ট করবে, তাহলে আমরা 9টা স্যাম্পল তৈরি করব। একবার টেস্ট করার জন্য আমাদের 3টা কিউব লাগবে। 3টা কিউব আমরা কম্প্রেশন টেস্টিং মেশিনে দিয়ে টেস্ট করব। 3টা কিউবের যে এভারেজ স্ট্রেংথ পাবো আমরা, 3টার এভারেজ ম্যাথমেটিক্যাল এভারেজ, সেটাকেই আমরা স্ট্রেংথ হিসেবে ডিক্লেয়ার করব। তাহলে একবার টেস্ট করার জন্য আমার 3টা করে কিউব লাগবে। তাহলে যতগুলো ডেটে আমরা টেস্ট করব তত গুণ 3। আমি যদি 7 দিন 28 দিনে 2বার টেস্ট করি তাহলে 3 দুগুণে 6টা স্যাম্পল লাগবে। আর যদি 3 দিন, 7 দিন এবং 28 দিন 3বারে টেস্ট করি তাহলে 9টা স্যাম্পল লাগবে। সেই ক্ষেত্রে এখানে তোমাকে দেখো আমরা হিসাব করেই দিছি যে ওই অনুপাতে আমি যে বললাম 1:2.75 এবং ওয়াটার সিমেন্ট রেশিও 0.485, সেই ক্ষেত্রে আমাদের 6টা স্যাম্পল তৈরি করতে কতটুকু সিমেন্ট লাগবে? 500 গ্রাম সিমেন্ট লাগবে, স্যান্ড লাগবে 1375 গ্রাম এবং পোর্টল্যান্ড সিমেন্ট লাগবে 242 গ্রাম। ওয়াটার লাগবে পোর্টল্যান্ড সিমেন্টের জন্য এবং এয়ার এন্টেনিং সিমেন্টের জন্য 230 গ্রাম। এয়ার এন্টেনিং সিমেন্টটা আমরা সাধারণত ব্যবহার করি না আমাদের দেশে, এটা জন্য
ওয়াটার সিমেন্ট রেশিওটা একটু ডিফারেন্ট করে দেওয়া হয়েছে 0.46। আমরা সাধারণত পোর্টল্যান্ড সিমেন্ট ব্যবহার করি, সেটা 0.485। তাহলে এই পানির পরিমাণ লাগবে 242 গ্রাম। আবার যদি 9টা স্যাম্পল তৈরি করি তাহলে 740 গ্রাম সিমেন্ট, স্যান্ড লাগবে 2035 গ্রাম, পোর্টল্যান্ড সিমেন্ট লাগবে, পোর্টল্যান্ড সিমেন্টের জন্য ওয়াটার লাগবে 359 গ্রাম। এই তিনটা জিনিস নিয়ে আমরা মিক্সিং করব, মিক্সিং করলে আমাদের তারপরে কাস্টিং এ চলে যাবে। তাহলে স্যাম্পল ম্যাটেরিয়াল সম্পর্কে তোমাদের ক্লিয়ার কিনা, কি কি ম্যাটেরিয়াল লাগবে এবং কতটুকু লাগবে? Yes, sir. ওকে, ফাইন। নেক্সট আমরা যখন এই ম্যাটেরিয়াল গুলা মেপে নিব আলাদা করে, আমার যদি 6টা স্যাম্পল তৈরি করতে হয় তাহলে 6টার জন্য আমরা ম্যাটেরিয়াল গুলো আলাদা আলাদাভাবে মাপ দিয়ে নিব, আর যদি 9টা লাগে তাহলে 9টার জন্য আলাদা আলাদাভাবে মাপ দিয়ে নিব। নেওয়ার পরে আমরা এটাকে মিক্সিং করব। মিক্সিং করার ক্ষেত্রে সাধারণত প্লেস দ্য লেয়ার অফ মর্টার, এটা তো মোল্ডিং, মোল্ডিং এর আগে আমাদের মিক্সিংটা লাগবে। মিক্সিংটা তোমরা সবাই কম বেশি দেখেছো যে কংক্রিটের মিক্সিংটা যেভাবে হয় মর্টারের মিক্সিংও প্রায় একইভাবে হয়। আমি যদি জেনারেলি বলি যে প্রথমে ড্রাই মিক্সিং হয়, আমরা যে এখানে স্যান্ড এবং সিমেন্ট যেটা নিচ্ছি, বালু এবং সিমেন্ট এই দুইটা অনুপাত, এই দুইটাকে আমরা প্রথমে ড্রাই মিক্সিং করব, শুকনো অবস্থায় মিক্সিং করে ফেলবো। মিক্সিং করে ফেলার পরে তারপরে এখানে একটা এটাকে ছড়িয়ে দেওয়া হয়, বিছায় দেওয়া হয়, মাঝখানে একটা গর্ত তৈরি করা হয় পুকুরের মতো। তোমরা দেখেছো চারিদিকে পাড় তৈরি করা হয়, মাঝখানে একটা গর্ত তৈরি করা হয় এই ম্যাটেরিয়াল দুইটা দিয়ে। সেই মাঝখানটায় কি করা হয়, পানি ঢেলে দেওয়া হয়। এই যতটুকু পানি লাগবে আমার 242 গ্রাম পানি, এটা আমি এই মাঝখানে দিয়ে দিব। চারদিকে সিমেন্ট এবং বালুর যে লেয়ার থাকবে, পাড় থাকবে, মাঝখানে পুকুরের যে গর্ত, সেখানে আমরা পানিটা দিয়ে দিব। পানি দিয়ে তারপরে আমরা কি করব, চারিপাশ থেকে এই ড্রাই ম্যাটেরিয়ালটা পানির মধ্যে আস্তে আস্তে উঠায় দিব, চারিদিক থেকে কর্নে দিয়ে উঠায় দিলে তখন সিমেন্ট এবং স্যান্ডের যে মিক্সচার সে পানিটা অ্যাবজর্ব করবে। অ্যাবজর্ব করার পরে হাতে আমরা গ্লোভস দিয়ে নিয়ে, হাত একদম কিন্তু খালি হাতে এটা মিক্সিং করা ঠিক হবে না, কারণ সিমেন্টটা খুবই হাইলি অ্যালকালাইন, তোমার হাতের স্কিনের ক্ষতি হতে পারে এটার ক্ষেত্রে। সেই জন্য রিকমেন্ডেড যে তুমি গ্লোভস হাতে পরে নিবা, তারপরে এটাকে সিমেন্টটাকে 2 হাত দিয়ে খুব ইউনিফর্মলি হোমোজেনিয়াসলি মিক্সিং করতে হবে এই সিমেন্ট, পানি এবং স্যান্ডের যে মিক্সচারটা। যখন আমাদের মিক্সচারটা তৈরি হয়ে গেল তখন আমরা কি করব, এই যে আমাদের মোল্ড, মোল্ডের মধ্যে আমরা এখানে লেখা আছে যে প্লেস রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ওয়াটার ইন ড্রাই মিক্সিং বোল, add the cement to the water and mix for 30 seconds, add nearly 1/2 of the sand and mix for 30 seconds, and add the remaining of the sand and mix vigorously for 2 minutes. এটা হচ্ছে মেশিন মিক্সিং এর ক্ষেত্রে, যদি আমি মেশিন দিয়ে মিক্সিং করি। আর হ্যান্ড মোল্ডিং যেটা বলছি, দুটাই অ্যালাউড আমেরিকান স্ট্যান্ডার্ডে। তুমি মেশিন মিক্সিংও করতে পারো, হাত দিয়েও মিক্সিং করতে পারো। হাত দিয়ে মিক্সিং করলে আমরা যে ট্রেডিশনাল মেথডে মিক্সিং করি সেটা করলেও কোনো অসুবিধা নাই। নেক্সট হচ্ছে আমরা কি করব, আমরা যে মোল্ডটা দেখছি, আমাদের যখন মিক্সচারটা তৈরি হয়ে গেল তখন আমরা এই মোল্ডের মধ্যে আমরা স্পেসিমেনটাকে, এই মিক্সচারটাকে প্লেস করব। প্লেস করে আমাদের একটা টেম্পিং রড থাকবে, টেম্পিং এর জন্য একটা উড থাকবে, টেম্পার উড। সেই উড দিয়ে আমরা এটাকে কম্প্যাকশন করে দিব, উপর থেকে ব্লো দিব, 25 বার করে ব্লো দিব, তাহলে কম্প্যাকশনটা হয়ে যাবে। 32 times. Temp the mortar in each cube compartment 32 times in about 10 seconds. এটা বলা আছে যে 10 সেকেন্ডের মধ্যে 32 বার টেম্পিং দিতে হবে, তার মানে সেকেন্ডে 3 বার করে এভারেজ, খুব দ্রুত। এবং প্রথম লেয়ারটা আমরা 1 ইঞ্চির একটা লেয়ার দিব ওই মোল্ডের মধ্যে, মোল্ডটার হাইটটা 2 ইঞ্চি, আমরা 1 ইঞ্চির একটা লেয়ার দিয়ে 32টা টেম্পিং দিব 10 সেকেন্ডে। আবার কি করব যে আবার 32 স্ট্রোক দিব পরের লেয়ারটা দেওয়ার পরে।
তারপরে আমরা এটাকে স্মুথ করে ফিনিশ করে দিব, সারফেসটা ফিনিশ করে দিয়ে রেখে দিব। কিউব শুড বি এক্সটেন্ডেড স্লাইটলি অ্যাবভ টু দ্য টপ অফ দ্য মোল্ড। তারপরে এটাকে আমরা ফিনিশ করে দিয়ে এটাকে রেখে দিব। এক্সেস যেটা থাকবে সেটা আমরা ফেলে দিব। স্টেরল কি করব, 20 থেকে 24 ঘন্টা আমাদের যখন এটা তৈরি হয়ে যাবে, তোমাকে আমার Writing's not that easy, but Grammarly can help. This sentence is grammatically correct. However, they are more prone to deflection and thus require careful complete the assembly of the mold and tighten all screws. স্যার আমরা দেখতে পাচ্ছি তার ভিডিওর স্ক্রিনটা দেখা যাচ্ছে। ভিডিও স্ক্রিনটা দেখা যাচ্ছে না। So completion of mixing the grout. The grout should be added to the molds in 2 separate layers. Apply the first layer approximately half full in each. এখন কি দেখতে পাচ্ছ স্ক্রিনটা? জি স্যার। আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সিমিলার টু দিস, এটা গ্রাউটের জন্য তার করছে। আমি যদি কিউব, এটা একটু ডিফারেন্ট টাইপের মোল্ড, কিন্তু ব্যাপার এখানে এদিকে 50 মিলিমিটার বা 2 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি, আর ডেপথের দিকে 2 ইঞ্চি। মোল্ডটা যখন রেডি হলো, তখন রেডি হওয়ার পরে Molding of the specimen. যখন স্যাম্পলটা সে মিক্সিং করে ফেলছে, এটা মেশিনের মাধ্যমে মিক্সিং করছে, মিক্সিং করার পরে এর ভিতর দিল, দিয়ে সে কি করবে, তার হাতে এই যে একটা টেম্পিং উড, এই উডটা দিয়ে সে 32টা স্ট্রোক দিবে। 1 ইঞ্চি, প্রথমে 1 ইঞ্চি লেয়ার দিবে একটা, দেওয়ার পরে এই উডটা দিয়ে কি বললাম আমরা, 10 সেকেন্ডে 32টা টেম্পিং দিবে। এইভাবে তিনটাতেই 1 ইঞ্চি সাইজের, 1 ইঞ্চি একটা ডেপথের সে টেম্পিং করে কম্প্যাকশন করে ফেলবে। And should begin within 2.5 minutes of the completion of mixing এটা the ওদের grout. অন্য কথা বলছে, For গ্রাউটের plastic ক্ষেত্রে grout, tamp the এইভাবে grout টেম্পিং in দেয়, each compartment 8 times over 4 rounds, following the pattern shown. ঘুরে ঘুরে Total দিতে হবে এটা 32 টেম্পিংটা। times. Enough pressure should be applied while tamping to ensure consolidation of the first layer. এটা ফার্স্ট লেয়ার দিয়ে ফেললো টেম্পিং করে। Once the first layer of grout has been tamped in each mold compartment, এরপর সে fill সেকেন্ড each লেয়ার mold দিচ্ছে। with the top layer of grout and tamp as performed in the first layer. এখন ওই টেম্পিং উডটা নিয়ে আবারও সে While 32টা ব্লো tamping, দিবে। grout will be forced out onto the top of the mold. Reincorporate this grout into the second layer using তবে a এটা tamper or a glove finger after each round of tamping. যে Once tamping has been completed, the grout যে should টাইপের slightly ম্যাটেরিয়াল দেখছো, overfill এটা the আসলে mold. গ্রাউটটা একটু লিন হয়, সে কনসিস্টেন্সি কম, কিন্তু আমরা যেটা কাজ করব কম্প্রেশন টেস্টের জন্য, সেটা অনেকখানি ড্রাই মর্টার থাকবে, সেটা কিন্তু এরকম নরম, এত নরম হবে না। হ্যাঁ, Strike off the তারপরে top of যেটা each কি mold হবে, with the একই flat side of the প্রসিডিওরটা trowel একই হবে। 90 degrees to the যখন length of the হয়ে যাবে mold. তখন সে ফিনিশ করে Next, দিচ্ছে। এখন draw the flat side of the trowel lightly over the cube and along the length কর্নি of the দিয়ে mold তখন to সে level the এক্সেস surface. মর্টার যেটা আছে, Cut off সেই the grout to মর্টারটাকে সে create নিয়ে a নিবে plane এভাবে। surface flush with the top of the mold by drawing the straight edge of the trowel in a sawing motion দেখো over এখন the সে top of the মোটামুটি mold. সারফেসটাকে ফিনিশ Using a করে wet ফেলবে, rag, wipe off any excess grout from the top of the mold. এবং এক্সেস যতটুকু থাকবে সেটাও সে একটা কাপড় দিয়ে সুন্দর করে নিয়ে নিচ্ছে। When making samples for ওকে, তাহলে আমরা স্যাম্পলটা তৈরি করা তো বুঝতে পারলাম নাকি? বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, যখন এই স্যাম্পলটা তৈরি হয়ে যাবে, তখন আমরা কি করব, এই স্যাম্পলটাকে একটা ময়েস্ট রুমে রেখে দিব, যেখানে হিউমিডিটিটা বেশি, আমরা যেটা বলছিলাম যে 95%-এর উপরে হিউমিডিটি, সেখানে মোল্ড সহ রেখে দিব। কত সময়? 20 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে, 20 to 24 আওয়ার্স ওখানে রেখে দিতে হবে।
রেখে দেওয়ার পরে 24 ঘন্টা পরে আমরা কি করব, ওই যে মোল্ড তার দিকে, দুই দিকে বা চারদিকে স্ক্রু থাকবে, স্ক্রু দিয়ে ফিক্সিং করা, সেই স্ক্রুগুলো খুলে দিলে মোল্ডটা ডিমোল্ডিং হয়ে যাবে। তখন তার ভিতরে যে ম্যাটেরিয়ালটা সেটা একটা কিউব শেপের একটা ম্যাটেরিয়াল আমরা পেয়ে যাব। টোয়েন্টি-4 আওয়ার্স রেখে দেওয়ার পরে, ওকে। তারপর যখন আমরা কিউব শেপের স্যাম্পলটা পেয়ে যাব, এই স্যাম্পলটাকে ইমিডিয়েটলি আমরা পানির নিচে কিউরিং করতে দিব। এই কিউবগুলোকে আমরা পানির নিচে কিউরিং করতে দিব। কিউরিং টেম্পারেচার হবে 23 ডিগ্রি +-2 ডিগ্রি। তার মানে হচ্ছে 21 ডিগ্রি থেকে 25 ডিগ্রির মধ্যে পানির টেম্পারেচারটা থাকবে, সেই জায়গায় আমরা এটাকে কিউরিং করব। যদি কেউ খুব লো টেম্পারেচারে 10 ডিগ্রি সেলসিয়াসে কিউরিং করে তাহলে তার স্ট্রেংথ কম হবে। আবার কেউ যদি 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কিউরিং করে সে স্ট্রেংথ বেশি পাবে। তা আমরা সিমেন্টের টেস্ট করতে চাই, সিমেন্টের স্ট্যান্ডার্ড টেস্ট করতে চাই, সেখানে সিমেন্টের স্ট্রেংথ জানতে চাই, ভেরিয়েশনটা আমরা চাই না। যাতে আমার ল্যাবরেটরিতে টেস্ট করলে যা রেজাল্ট পাওয়া যাবে, ওই একই সিমেন্ট যদি বাংলাদেশের রাজশাহীতে নিয়ে যে টেস্ট করে তাহলে যেন একই রেজাল্ট পাওয়া যায়। কারণ আমার এখানে চিটাগাঙে হয়তো টেম্পারেচার কম, হয়তো কোনো এক সময় রাজশাহীতে টেম্পারেচার বেশি, এইটার জন্য তার স্ট্রেংথের ভেরিয়েশন হবে। আসলে তো সিমেন্টের স্ট্রেংথ ভেরিয়েশন হওয়ার কথা না। সেজন্য কি হবে, আমাদের এই কিউরিং টেম্পারেচারটাকে স্ট্যান্ডার্ডাইজ করে দেওয়া আছে যে টেম্পারেচারটা 23 থেকে +-2 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রাখতে হবে। তারপর আমরা যখন নির্দিষ্ট টাইম চলে আসবে, এভাবে আমরা ভিজিয়ে রাখবো, সেটাকে পানির নিচে আন্ডার ওয়াটার কিউরিং এ রেখে দিব। 3 দিন, 7 দিন এবং 28 দিনে আমরা টেস্ট করতে চাই। তো 3 দিন হলে আমি যদি একদিনের টেস্টও অনেক সময় করা হয়, একদিনের টেস্ট যদি আমি করি তাহলে এখানে টলারেন্স, টাইম টলারেন্স 0.5 আওয়ার্স। 3 দিন হলে 1 ঘন্টা এবং 7 দিন হলে 3 ঘন্টা, 28 দিনের টেস্টের সময় 12 ঘন্টা টলারেন্স +-। তার মানেটা কি, আমি আজকে এখন বাজে হচ্ছে 1:06, এখন যদি আমি সিমেন্টের সাথে পানি মিক্স করি তাহলে এর থেকে 24 ঘন্টা পরে, একদিন পরে যদি আমি টেস্ট করতে চাই তাহলে 1:06 মানে হচ্ছে 12:36 অথবা 1:36, এর ভিতরে আগামীকালকে আমাকে এই টেস্টটা করে ফেলতে হবে। এইটাই হলো টলারেন্স। 3 দিনের টেস্ট যদি হয়, আজকে আমরা স্যাম্পল বানালাম, 3 দিন পরে +-1 আওয়ার, আজকে যে ঘন্টায় আমি তৈরি করছি, 1টার সময় তৈরি করছি, তার 3 দিন পরে যখন টেস্ট করব তখন 2টা অথবা বেলা 12টা, এর মধ্যে, এই রেঞ্জের মধ্যে আমাকে স্যাম্পলটাকে টেস্ট করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। 28 দিনের ক্ষেত্রে একই, বা +-12 আওয়ার ঘন্টা। আমি যদি আজকে বানাই তাহলে এখন বেলা 12টা, রাত 1টার মধ্যে এটাকে টেস্ট করলে হবে, অথবা আজকে সকালবেলা এসেই আমি টেস্ট করতে পারতাম 28 দিনের টেস্টটা হলে, একটু টলারেন্সটা বেশি। এরপর কম্প্রেসিভ স্ট্রেন্থ ডিটারমিনেশন। আমরা কম্প্রেসিভ স্ট্রেন্থের জন্য নির্দিষ্ট টাইম পরে আমরা কি বলছি যে এই স্যাম্পলটাকে আমরা পানির নিচে থেকে উঠাবো, পানির নিচে থেকে উঠিয়ে তারপরে এটাকে আমরা কম্প্রেশন টেস্টিং এ নিয়ে যাব। আমাদের কম্প্রেশন টেস্টিং মেশিন उसके साथ सीमेंट ड्राई मिक्स कर लेंगे 3-4 देखो। तो इस तरह से आपने प्रॉपरली इनको निकाल लेना है। अब हम निकालने के बाद इनको वाटर के अंदर डिप करेंगे, जिसके लिए वाटर का टेम्परेचर जो है 23 ±3 डिग्री होना चाहिए। ये देखें हमने क्यूब्स को जो है वाटर के अंदर डिप कर दिया। वैसे 9 क्यूब्स प्रिपेयर किए जाते हैं 3 डेज के लिए, 3-7 डेज। আচ্ছা, এটা যেটা করছে যে এখানে দেখো স্যাম্পলটাকে সে বের করে নিল, স্যাম্পল তো তৈরি হচ্ছে, স্যাম্পল তৈরি হওয়ার পরে
सर पे यानी कि 23 डिग्री एकांश सेंटीग्रेड sample। प्लस माइनस 3 पे हमने इसको छोड़ देना है 24 घंटे के बाद স্যাম্পলটাকে বের করে নিলে এই ধরনের কিউব শেপ হবে। ওকে, এই ধরনের কিউব। এই কিউবটাকে আমরা আন্ডার ওয়াটারে কিউরিং করব। এটা কি বললাম, उसमें से बाहर निकाल 3 प्लस माइनस 3 डिग्री এই ধরনের কিউব 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি কিউব তৈরি হবে। সেই কিউবটাকে পানির নিচে এইভাবে ডুবিয়ে রাখতে হবে। क्यूब्स को जो है পানির নিচে রাখার পরে আমাদের নির্দিষ্ট ডেট যখন 3 দিন 7 দিন বা 28 দিন সেই সময় আসার পরে আমরা এটাকে পানির নিচে থেকে আবার উঠায় ফেলবো। উঠায় ফেললে এখানে কিন্তু হ্যালো হ্যালো Yes, sir. জি Yes, স্যার। sir. হ্যাঁ, কত রকম ডিজাস্টার এখন আমাদের পাওয়ার চলে গেছে। এনিওয়ে আমি মোবাইল থেকে আবার কানেক্টেড করলাম। এনিওয়ে फिर से उसको এই কিউবটাকে আমরা পানির নিচ থেকে উঠানোর পরে নিয়মটা হলো খুব বেশি সময় দেরি করা যাবে না। এর শুধুমাত্র সারফেসটা ড্রাই হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। তুমি চাইলে হালকা রোদের তাপে শুকাতে পারো। সারফেসটা ড্রাই হওয়ার পরেই আমরা এটাকে টেস্ট করব। তাহলে পানির নিচে থেকে যখন উঠে এটা কি করতে হবে, সামান্য রোদের তাপে দিতে হবে এবং এটার সারফেসটা ড্রাই হোক, বা তুমি রুম টেম্পারেচারও রেখে দিতে পারো ফ্যানের নিচে। সারফেসটা ড্রাই হয়ে গেলেই আমরা এটাকে নিয়ে যাব টেস্টিং করার জন্য। ये देख रहे हैं आप तो ये करेंगे তো অনেক কথা বলতেছে। उसके लिए न्यूटन से मल्टीप्लाई को स्टार्ट रीडिंग आई हमारे पढ़ेंगे उनकी वैल्यूज नोट करेंगे ये এটা देखिए কন্ট্রোলস এর মেশিন, আমাদেরও এই ধরনের মেশিন আছে। इसमें আমরা কম্প্রেশন টেস্টিং এর ওখানে নিয়ে যাব। 101038 को हमने यहाँ स्क्वायर में तीसरे एवरेज चेक है মেশিন তো দেখালো। 7000 फीट हो चुका है। इसी तक रीडिंग आई हमारे पास ओके करेंगे 3 प्लस माइनस 3 डिग्री होना चाहिए। ये देखें हमने क्यूब्स को जो है वाटर के अंदर डेप कर दी। এই কিউবটাকে এই যে এক মেশিনের ভিতরে দেখো, এই কম্প্রেশন মেশিনের ভিতরে নিচে একটা প্লেট থাকবে, উপরে প্লেট থাকবে। এই উপরের যে হেডটা টিল্টিং করতে পারে, একদিকে কম বেশি সে টিল্টিং করে এর সারফেসের সাথে অ্যাডজাস্ট হতে পারে। এখানে আমরা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে উপর থেকে সে নিচের দিকে নামবে, লোডটা দিবে। লোড দিলে তখন আমাদের এই এই মেশিনে লোডটা উঠতে থাকবে, কি পরিমাণ লোড সে পাচ্ছে, এবং নিউটন পার সেকেন্ড এটা ফিক্সড করে দিচ্ছে যে কতটুকু স্পিডে সে লোডটা দিবে মেশিনটা। এবং ফাইনালি আমরা কি করব, এখান থেকে লোডটা মেজারমেন্টটা নিব শুধুমাত্র। সে ক্রাশিং হয়ে যাবে এক সময়। লোডটা উঠছে এখন মেশিনে, এটা ডিজিটাল একটা মেশিন। লোড হওয়ার পরে একটা পর্যায়ে হয়তো এখনো সেটই হয়নি, এই যে ভেঙে গেল। স্যাম্পলটা যখন চাপ দিবে উপর থেকে তখন এই স্যাম্পলটা ভেঙে যাবে, ক্র্যাশিং হয়ে যাবে। ক্র্যাশিং হয়ে গেলে সে আর ফার্দার কোনো লোড নিবে না। ওকে, এই মেশিন থেকে আমরা দেখতে পাবো যে আলটিমেটলি সে কতটুকু লোড নিল, ক্র্যাশিং হয়ে যাওয়ার জন্য সে কি পরিমাণ লোড নিল। এখন এই স্যাম্পলের এরিয়া আমরা জানি, এই স্যাম্পলের এরিয়া কতটুকু সেটা আমরা জানি। 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি হলে তার এরিয়াটা আমাদের জানা না, আমরা ক্যালকুলেট করতে পারবো তো।
50 মিলিমিটার 50 মিলিমিটার, তাহলে 300 পাউন্ডের মতো আমাদের লোড লাগতে পারে একটা স্যাম্পলকে ক্র্যাশ করার জন্য। এটা মোটামুটি 20 সেকেন্ড থেকে 80 সেকেন্ডের মধ্যে এটা ভেঙে যাবে। লোডটা আমরা দিব একইভাবে, সমান তালে লোডটা উঠতে থাকবে। ওকে, রেকর্ড দ্য টোটাল ম্যাক্সিমাম লোড, কি পরিমাণ লোডে স্যাম্পলটা ভেঙে গেল, ইন্ডিকেটেড বাই দ্য টেস্টিং মেশিন। টেস্টিং মেশিন আমাকে এই লোডটা দিবে। তারপরে ইফ দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য এক্সপ্রেশন ভ্যারিজ মোর দ্যান 1.5% ফ্রম দ্য নমিনাল, ইউজ দ্য অ্যাকচুয়াল এরিয়া। এটা সাধারণত ভ্যারি করে না, কারণ আমাদের মোল্ড গুলা খুব স্টিল দিয়ে টাইট করে বানানো, এটা কোয়ালিটি কন্ট্রোলটা খুব ভালো। আমরা মোটামুটি 50 মিলিমিটার মানে 50 মিলিমিটার সাইজেই মোল্ড স্পেসিমেন পাবো এর ভিতর থেকে। ড্র দ্য স্ট্রেংথ ভার্সেস এজ কার্ভ অন দ্য প্লেন গ্রাফ পেপার, রিপোর্ট দ্য রেজাল্ট টু দ্য নিয়ারেস্ট 10 psi 70 kilopascal। এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে যেগুলো তোমাদের কুইজে আসতে পারে, তোমরা এগুলো একটু পড়ার চেষ্টা করবা বিভিন্ন জায়গা থেকে বের করে নিয়ে। এখন দেখো আমি একটা মানে যে লোডটা পেলাম সেই লোডকে এরিয়া দিয়ে ভাগ করলে আমি কম্প্রেসিভ স্ট্রেংথ পাবো। সেই 3 দিনে একটা স্ট্রেংথ পাচ্ছি, 7 দিনে একটা স্ট্রেংথ পাচ্ছি এবং 28 দিনে একটা স্ট্রেংথ পাচ্ছি। তোমাদেরকে হয়তো লোড দিয়ে দেওয়া হবে, তোমরা সেখান থেকে স্ট্রেংথটা ক্যালকুলেট করবে এবং এই ধরনের একটা গ্রাফ আঁকবে যে তার স্ট্রেংথটা গ্র্যাজুয়ালি 3 দিন, 7 দিন এবং 28 দিনে কিভাবে বাড়ছে। এটা ডাটা শিট, স্যাম্পল ডাটা শিট, স্পেসিমেন নম্বর, 3 দিন, 7 দিন এবং 28 দিনের জন্য, ক্রাশিং লোড, স্পেসিমেন এরিয়া, কম্প্রেসিভ স্ট্রেংথ এবং তিনটার এভারেজ কম্প্রেসিভ স্ট্রেংথ। এভারেজ কম্প্রেসিভ স্ট্রেংথ 7 দিনে এবং 28 দিনে, এইগুলো তোমাদেরকে ক্যালকুলেট করে ফিল আপ করতে হবে। রিপোর্টের ক্ষেত্রে রিপোর্টে কি থাকতে হবে, টাইপ অফ সিমেন্ট, কি ধরনের সিমেন্ট, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট বা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে এটাকে বলা হয় সেম অন, ব্র্যান্ড নেম অফ সিমেন্ট, report 3, 7 and 28 days average compressive strength in megapascal up to 1 decimal point. Okay. এটা হচ্ছে আমাদের কম্প্রেশন টেস্ট। এখানে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা জিজ্ঞেস করতে পারো। আমরা রিপোর্ট লেখার সময় কোন স্ট্যান্ডার্ডকে মেনটেন করে রিপোর্টটা লিখবো? রিপোর্টে আমি যে যে জিনিসগুলো চাচ্ছি এগুলো থাকতে হবে। আর তোমাদেরকে স্যার অথবা ম্যাডাম যেই তোমাদের ক্লাস নেয় সে বলে দিবে বাকি কি কি থাকবে। থিওরি থাকবে, ক্যালকুলেশন থাকবে, ডেটা থাকবে, ডেটা শিট, এগুলো থাকবে। এগুলো তো আগে যেভাবে করছো সেভাবেই। আচ্ছা স্যার, আমরা কোন স্ট্যান্ডার্ডকে উপর ডিপেন্ড করে প্রসিডিউরটা লিখবো স্যার? ভিত্তি করে তোমাদেরকে বোধহয় আমেরিকান স্ট্যান্ডার্ডের ডাটাই দিয়ে দিবে। আচ্ছা, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড যেটা আমি দেখাতে চাইছিলাম সেটা আমি একটু খোঁজ করার চেষ্টা করি। The ideas expressed in the following presentation. I'll just acknowledge some of this work started off the 227, the 289, 290 aggregates that actually potential to look at. It acts as a buffer. Recording For stopped. for most of the aggregates, but some cases we go up to about 84 days. And then subsequently storing it in sodium hydroxide solution. And the idea there is that even within that first day of curing in water at 60 C, you essentially gain sufficient mechanical strength in these specimens that they're able to actually resist some of the standard stresses that build up later on due to ASR.
Yes. তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? Connect the power cable. স্যার আমি স্যার ভিডিও কোনোটা দেখতে পাচ্ছি না, জাস্ট স্যার রিপোর্টের পেজটাই আছে। স্ক্রিনটা শেয়ার হয়। To open the test software. এটা ভিডিওগুলো ইউটিউবে অ্যাভেলেবেল। তোমরা আমি জাস্ট দেখা যাচ্ছে যে কোন ধরনের ভিডিওটা তোমরা দেখবা। And sample. এখন দেখতে পাচ্ছ বোধহয়, দেখা যাচ্ছে? Click the button Yes, sir. Yes, sir. on the software to set the number, specification, level, age, and the loading speed. Click the up button to limit the upper planting to the fixture, and click the keep button. Click to run, automatically complete the test. Remove the bending fixture. চাইনিজ দেখো, আমরা যে প্রিজমটার কথা বলছি সেই প্রিজমটা সে এখানে সেট করছে এই কম্প্রেশন টেস্টিং এর যে জিগটার মধ্যে। Click on the compress option, and the test procedure is the same as the স্যাম্পলে কি কি previous. ইনপুট দিবে সেটা। At the end of the test, all relevant result information is displayed. এই যে এখানে সে স্যাম্পলটা দেওয়ার ফলে সেই স্যাম্পলটা প্রিজম, এখানে তার এরিয়া 40 মিলিমিটার 40 মিলিমিটার আর লেন্থের দিকে 160, কিন্তু এখানে যে জিগটা, এই জিগটা যেখান থেকে চাপ দিচ্ছে সেটা 40/40 চাপ দিচ্ছে। তাহলে এইদিকে এরিয়াটা 40/40, আবার উপরের যে এরিয়াটার উপরে চাপ প্রেসারটা দিচ্ছে সেটা 40/40। ওকে, প্রেসার দিলে সেখান থেকে এটা ব্রেক হয়ে গেল, ওই 40/40 ওই জায়গাটাই সে ব্রেক হয়ে গেছে। Directly enters and retain. Direct data to be print. এই দেখো এইখানে এই জায়গাটায় 40/40 মিলিমিটার একটা জায়গা সে এখান থেকে কম্প্রেশন দিচ্ছে, যে কারণে অতটুকু জায়গায় সে টেস্ট করছে, বাকিটুকু না। And recorded. এবং ফাইনালি ওই একইভাবে লোডটা রেকর্ডেড হবে এবং এখানে 40/40 স্পেসিমেন সাইজ। এটা চাইনিজদের একটা খুব ভালো কোম্পানি যারা এই মেশিনগুলো তৈরি করে। আমাদের দেশে অনেকেই এই মেশিন নিয়ে আসছে। ওকে ফাইন, তাহলে আমরা একটু দেখি। Recording in progress. তোমাদেরকে যে ডাটা দেওয়া হবে, যদি তোমাদের ইউরোপিয়ান টেস্টের ডাটা দেওয়া হয় তাহলে তোমাদের স্যাম্পল সাইজের এরিয়া হবে 40 মিলিমিটার বাই 40 মিলিমিটার, আর যদি আমেরিকান স্ট্যান্ডার্ডের দিয়ে করতে বলা হয় তাহলে 50 মিলিমিটার বাই 50 মিলিমিটার। এটা যেভাবে দিক না কেন তোমরা পারবা, আশা করি। পারা যাবে না? শুনতে পাচ্ছ? হ্যাঁ, তোমাকে লোডটা দিয়ে দেবে। এখন লোডটা দেওয়ার পরে তোমাকে বলে দিবে যে এটা আমেরিকান স্ট্যান্ডার্ডে করতে হবে নাকি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে করতে হবে। যদি লোডটা তুমি জানো কিলোনিউটনে, তাহলে আমেরিকান স্ট্যান্ডার্ড বললে তুমি ওই লোডকে কত দিয়ে ভাগ করবা, একটা এরিয়া দিয়ে ভাগ করবা, সেই এরিয়াটা হলো আমেরিকানের ক্ষেত্রে 50/50 মিলিমিটার। আর যদি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড হয় তাহলে ওই লোডটাকে 40/40 মিলিমিটার দিয়ে ভাগ করতে হবে, তাহলে তুমি স্ট্রেংথ পেয়ে যাবা। ক্লিয়ার কিনা? বেসিকে আর কোনো ডিফারেন্স নাই, একই জিনিস। তাহলে এইটা হচ্ছে আমাদের মেইন যে টেস্টটা, কম্প্রেশন টেস্ট। আর আমি বলেছিলাম যে টেনশন টেস্টটা এটা স্ট্যান্ডার্ডে এখন অ্যাবলিশড হয়ে গেছে, তারপরেও অনেক সময় জানতে চাই, সেই জন্য আমরা শেখাই এখনো পর্যন্ত ডিরেক্ট টেনসাইল স্ট্রেংথ অফ সিমেন্ট। এটা আমি খুব কুইকলি একটু দেখিয়ে দিব। জেনারেলি কম্প্রেসিভ স্ট্রেংথ যেটা, তার 10 ভাগের 1 ভাগ। জি হ্যালো, বলো স্যার আমাদের এই ল্যাবগুলা কি স্যার অফলাইনে আবার করানো হবে? তোমরা কেন করছো? আমি তোমাদের এখন কোশ্চেন করি, বলো তো। Recording stopped. তোমরা আমাকে বলতে পারো যে তোমরা এই ল্যাবগুলা কেন করছো এখানে? টু বি অনেস্ট, না বুঝতে পারো নাই। আমার পার্সোনাল হলো, আমি যখন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছিলাম তখন এই ল্যাবরেটরি ওয়ার্ক গুলা করাটাই আমার সবচেয়ে মজার ব্যাপার ছিল আমার কাছে।
পড়তাম, কিন্তু ল্যাবরেটরিতে হাতে কলমে দেখা এটাই আমার সবচেয়ে মজার ব্যাপার ছিল। ম্যাটেরিয়াল টেস্ট আমি অনলাইনে করাচ্ছি, এটা আমার থেকে এর থেকে কষ্টকর ব্যাপার আমার আর এ জীবনে নাই, এটা কোনোদিন হয় না আসলে। এবং এটা যদি একজন স্টুডেন্ট না দেখতে পারে প্র্যাকটিক্যালি হাতে কলমে, তাহলে সে এই সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার মজাটাই তার সে পাইলো না। জি স্যার, এই বিষয়টা হলো মানে স্যার মানে আমরা যেহেতু এখন না হয় চালাই নিলাম, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে গেলে কি কোনো স্যার সমস্যা হবে না? এই 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 টেস্ট গুলো তোমার আর কখনোই পড়ানো হবে না, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে এগুলো আর লাগবে না, এগুলোর নলেজটা লাগবে, কিন্তু জি তোমার স্যার, ওইটাই বলতেছি যে যে নলেজটা লাগবে ওইটা কি স্যার আমরা অনলাইনে করে কি সম্পূর্ণ পারবো কিনা? আচ্ছা, এটা তোমরা ডিসকাস করো, তোমরা তোমাদের স্যারদের সাথে ডিসকাস করো। আমি পার্সোনালি মনে করি যে এটা মানে কিছু হচ্ছে না, আমি যতটুকু পারছি ভিডিও দেখা বলার চেষ্টা করছি যেভাবে ইনস্ট্রাকশন আছে, কিন্তু আমি হ্যাপি না এভাবে, এভাবে আসলে কোনোদিন হওয়া উচিত না। তবে তোমরা যদি মনে করো যে তোমরা এই টেস্ট আবার করতে চাও, 130 জনের মধ্যে 30 জন করতে চাও, আমি তোমাদেরকে ল্যাবে অ্যারেঞ্জমেন্ট করে দিব, সেটা তোমাদের সেলফ ইন্টারেস্ট দ্বারা আসবে। ওকে? জি স্যার, মানে আমি বলতে চাইতেছি কি, যতই স্যার মানে অনলাইনে ল্যাব করতেছি, স্যার ভিডিও ডেমনস্ট্রেশন দেখাইতেছে, কিন্তু বিষয়টা একদম সম্পূর্ণ ক্লিয়ার হইতেছে না কখনোই। ক্লিয়ার হবে না, যেটা ক্লিয়ার হওয়া সরাসরি আমি একটা জিনিস, আর একটা জিনিস হলো তুমি ওই মজাটা পাওয়া, যে তুমি একটা সিমেন্ট টেস্ট করতে তুমি চাও যে তুমি ডিসিশন মেকিং এ তুমি থাকবা। ইঞ্জিনিয়ার ইজ নট এ টেকনিশিয়ান। ওকে? তোমাকে এই জি, জি। টেস্টটা করে তোমাকে ডিসিশনটা মেকিং করতে হবে, এই সিমেন্টটা তুমি ব্যবহার করবা কি করবা না, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এবং তার উপর ভিত্তি করে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। একটা 1000 বস্তা 1 লাখ বস্তা সিমেন্টের শিপমেন্ট ক্যান্সেল হয়ে যেতে পারে এই একটা টেস্টের উপরে। তো সেগুলো যদি তুমি প্র্যাকটিক্যালি একদম না জানো, তাহলে তোমাকে একটা বগি দিয়ে আরেকজন বুঝাই দিবে যে না এইভাবেই টেস্টটা করতে হয় যখন তুমি করতে যাবা। জি স্যার, এখন মানে ইনস্টিটিউট থেকে ডিসিশন আসছে তাই আমাদের করতে হইতেছে। মানে এখন আমাদের হ্যাঁ, প্রশ্ন হলো, সেটা স্যার, আমরা আমার এটা ক্ষেত্রে কন্টিনিউ করব নাকি এখন করলে তো স্যার পরবর্তীতে না মনে হয় আবার করাবে? না, করাবে না, কিন্তু তোমরা যদি মনে করো যে, আমি তো বললাম যে আমি এই কোর্স টিচার হিসেবে, তোমরা যদি মনে করো আমার কাছে যখন তোমরা আসতে পারবা যে স্যার আমরা এই টেস্টটা প্র্যাকটিক্যালি করতে চাই, আমি তোমাদেরকে করার ব্যবস্থা করে দিব, তখন তো আর অ্যাসেসমেন্ট হবে না, অ্যাসেসমেন্ট এখনই হয়ে যাবে। তখন আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল যেটা আসলে মেইন পার্ট, প্র্যাকটিক্যাল শেখাটা, সেই পার্টের জন্য তোমাদেরকে আমি অ্যারেঞ্জমেন্ট করে দিব। ঠিক আছে? জি স্যার, মানে এটার পাশাপাশি অন্য সাবজেক্টের কথা তো বলতেছি, মানে মেকানিক্স বলেন বা আচ্ছা, অন্য। ওগুলো ডিসকাশনে আমরা না যাই, আজকে অনেক দেরি হয়েছে, অন্যরা ধৈর্য ধরে অপেক্ষা করছে, আমি ক্লাসটা শেষ করার জন্য। আমরা পরে আরেকদিন এটা নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে? ঠিক আছে স্যার। Recording in তাহলে progress. কি বলছি, আমাদের কম্প্রেসিভ স্ট্রেংথ যেটা পাবো আমরা, তার 10 ভাগের 1 ভাগ জেনারেলি হয় টেনসাইল স্ট্রেংথ। টেনসাইল স্ট্রেংথের ক্ষেত্রে যে স্যান্ডটা ব্যবহার করা হবে, এটাও মর্টার দিয়ে টেস্ট করা হবে। তো মর্টারের যে স্যান্ডটা থেকে একটু ডিফারেন্ট। এই স্যান্ডটা 16 নাম্বার সিপ দিয়ে পাসিং এবং 30 নাম্বার সিপে রিটেইন। এখানে একটাই মাত্র সিঙ্গেল সাইজ, আর ওখানে আমরা 3টা সাইজ আলাদা আলাদা নিয়েছিলাম। এখানে একটা সিঙ্গেল সাইজ স্যান্ড দিয়ে এটাকে টেস্ট করা হবে। এবং এটা এই ধরনের একটা শেপের মোল্ড আমাদের থাকবে। এই মোল্ডের মধ্যে যদি আমরা এই মর্টারটাকে কাস্টিং করে ফেলি আগের মতো, তাহলে এই ধরনের একটা শেপ তৈরি হবে, যেটাকে আমরা বলি ব্রিকওয়েট শেপ। ব্রিকওয়েট এই শেপটার নাম ব্রিকওয়েট, যাতে আমরা দুই পাশ থেকে ধরে এটাকে টান দিতে পারি। টেনশন টেস্ট মানে সেটাকে ছিঁড়ে ফেলতে হবে। কম্প্রেশন মানে হচ্ছে আমরা সেটাকে চাপ দিব, সে কি পরিমাণ চাপ নিতে পারে। আর টেনশনের ক্ষেত্রে এটাকে ধরে ছিঁড়তে হবে। তাহলে ছিঁড়তে গেলে ধরার জায়গা থাকতে হবে। আমাদের এই পাশে একটা ধরার জায়গা, এই পাশে একটা ধরার জায়গা, এই মাঝখানে যে জায়গাটুকু, এইটা উইডথ হলো 1 ইঞ্চি, আর এই পাশে 2 ইঞ্চি। কেন এই শেপ তৈরি করছি? এখান থেকে যে জিনিসটা তৈরি হবে, সেই স্যাম্পলটা এই ধরনের, স্যাম্পলটাকে মেশিনের মধ্যে এই ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে, আমরা সেট করে দিব। উপরের পার্ট এসে এইভাবে আটকে থাকবে, নিচের পার্টে এইভাবে আটকে থাকবে। এখান থেকে বের করার পরে তারপরে আমরা উপর থেকে টান দিব, নিচের থেকে টান দিব। টান দিলে এটা মাঝখানে এই জায়গা থেকে ছিঁড়ে যাবে। এই ছিঁড়তে কি পরিমাণ লোড লাগে সেই লোডটা আমরা জানবো, এবং এই জায়গাটার এরিয়া এদিকে 1 ইঞ্চি এবং ডেপথের দিকে 1 ইঞ্চি। তাহলে এর এরিয়া 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি। সেই 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি এরিয়া দিয়ে ভাগ করব কি পরিমাণ লোড তাকে টান দিয়ে ছিঁড়তে লাগলো। এই যে এই হলো মেশিন। এই মেশিনের মধ্যে এখানে আমরা স্যাম্পলটাকে বসাই দিব।
বসায় দেওয়ার পরে মেশিন চালু করে দিলে সে টান দিবে, উপর থেকে এইদিকে টান দিবে এবং এইদিকে টান দিবে, টান দিলে তখন সেটাকে ছিঁড়ে ফেলবে টেনশন। ওকে, এখানে একটু ডিফারেন্ট আছে আগের থেকে, যে 300 গ্রাম সিমেন্ট লাগবে এবং 900 গ্রাম স্যান্ড লাগবে। দেখো সিমেন্ট স্যান্ডের অনুপাত আগে ছিল 1:2.75, এখন সিমেন্ট স্যান্ডের অনুপাত 1:3। এটা কিন্তু কুইজে আসবে এবং তখন গোলায় ফেলা যাবে না। কম্প্রেশন টেস্টের জন্য 1:2.75, এখানে 1:3। এবং এখানে ওয়াটার যে দিব, আগে স্ট্রেট ফরওয়ার্ড ওয়াটার সিমেন্ট রেশিও দেওয়া ছিল 0.485, এখন ওয়াটার সিমেন্ট রেশিওটা হিসাব করে নিতে হবে, পার্সেন্টেজ অফ ওয়াটার টু সিমেন্ট 2/3 P/N+1। এখানে দুইটা টার্ম আছে, একটা হলো পি, একটা হচ্ছে এন। এন হচ্ছে পার্টস অফ স্যান্ড টু 1 পার্ট অফ সিমেন্ট। এটা আমরা এখানে বলছি যে 1 পার্ট সিমেন্টের সাথে কয় পার্ট স্যান্ড মিক্স করতে হবে, 3। তাহলে এখানে 3 এন এর ভ্যালুটা। আর পি ইজ দ্য নর্মাল কনসিস্টেন্সি ইন পার্সেন্টেজ। এখানে পি যে ভ্যালুটা সেটা নর্মাল কনসিস্টেন্সি অফ সিমেন্ট, আমরা যেটা টেস্ট করেছি আগে, সেই নর্মাল কনসিস্টেন্সি ইন পার্সেন্টেজ। এটা বসানোর পরে আমরা তার ওয়াটার এবং সিমেন্টের যে রেশিও সেটা পেয়ে যাব এখান থেকে, এই ইকুয়েশন থেকে। আগের মতো স্ট্রেট ফরওয়ার্ড না, এতটুকু একটু চেঞ্জ আছে যে কি করতে হবে, স্যান্ড সিমেন্টের অনুপাতটাও ভিন্ন এবং পানির অনুপাতটা ডিপেন্ড করবে তার নর্মাল কনসিস্টেন্সির উপরে, সেটা ক্যালকুলেট করে বের করতে হবে নর্মাল কনসিস্টেন্সি টেস্ট করার পরে। তাহলে একই মিক্সিং প্রসিডিওর, যে একটা আমরা স্যান্ড এবং সিমেন্ট মিক্স করব, তারপরে একটা ক্রেটার তৈরি করব, হ্যাঁ ক্রেটার একটা গর্ত তৈরি করব, সেই গর্তের মধ্যে পানি দিব, পানি দিয়ে মিক্সিং করব। মিক্সিং করার পরে ফাইনালি আমরা ওই ব্রিকেট শেপের মোল্ডের ভিতরে কাস্টিং করব আগের নিয়মেই। কাস্টিং করে 24 ঘন্টা পরে আমরা এটাকে খুলে নিয়ে আসবো, খুলে এনে এই টেস্ট করা পর্যন্ত 7 দিন 28 দিন পর্যন্ত টেস্ট করা পর্যন্ত আমরা এটাকে পানির নিচে ডুবিয়ে রাখবো। তারপর টেস্টিং এর দিনে পানির থেকে উঠিয়ে কি বলেছিলাম যে স্যাচুরেটেড এবং সারফেস ড্রাই কন্ডিশনে এনে তারপর টেস্টটা করতে হবে। রেকর্ড দ্য টোটাল ম্যাক্সিমাম লোড ইন্ডিকেটেড বাই দ্য টেস্টিং মেশিন and calculate the compressive strength in pounds per square inch. Report the result in round figures. তাহলে আমরা লোডটা আমরা জানবো মেশিন থেকে, এবং এরিয়াটা কি হবে আবার বলছি 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি। আমরা সেখান থেকে লোড যদি পাউন্ডে আমরা জানা থাকে তাহলে এরিয়া 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, সেখান থেকে আমরা হিসাবটা বের করব পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। এটা হচ্ছে টেনসাইল স্ট্রেংথ। এখানে কোশ্চেন আছে কিছু, হোয়াট আর দ্য আদার মেথডস অফ ডিটারমাইনিং দ্য টেনসাইল স্ট্রেংথ অফ সিমেন্ট মর্টার। রিপোর্টের ক্ষেত্রে আমরা কি করব, টাইপ অফ স্ট্রেংথ লিখতে হবে, ব্র্যান্ড নেম অফ সিমেন্ট, টাইপ অফ সিমেন্ট, ব্র্যান্ড নেম অফ সিমেন্ট, রিপোর্ট টেনসাইল স্ট্রেংথ অফ সিমেন্ট ইন পিএসআই, রাউন্ড ফিগার। পিএসআই তে রিপোর্ট করতে বলা হয়েছে এখানে। এই পর্যন্ত আমাদের লেকচার শেষ। তোমরা যদি কোনো কোশ্চেন করতে চাও তাহলে বলতে পারো। স্যার এসএসডি কন্ডিশনে কেন ওই টেস্টটা করব? মানে আমি অন্য কোনো কন্ডিশনেও তো করতে পারি, মানে এয়ার ড্রাই কন্ডিশনেও তো করতে পারি, কিন্তু এসএসডি কন্ডিশনে বা কেন? এটা স্ট্যান্ডার্ড বলছে যে যখন তুমি স্যাম্পলটাকে পানির থেকে উঠাবা তখন এটা যত বেশি ড্রাই হতে থাকবে তার কন্ডিশনগুলো চেঞ্জ হতে থাকবে। কোনো কোনো ক্ষেত্রে হতে পারে এমন যে তার স্ট্রেংথ বেড়ে যেতে পারে, আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে যত বেশি ড্রাই হবে পানি চলে গেলে তার স্ট্রেংথ কমে যাবে। সেই জন্যই বলা হচ্ছে যে স্যাচুরেটেড এবং সারফেস ড্রাই এই কন্ডিশন টাইপতেই তুমি টেস্ট করে ফেলবা, তাহলে ভেরিয়েশনটা হবে না। আমাদের টেস্টটাকে স্ট্যান্ডার্ডাইজ করারই আমাদের উদ্দেশ্য, যে টেস্টে যেন কোনো ভেরিয়েশন না হয়। আমরা এখান থেকে একজন করলাম, Recording stopped. আরেকজন হয়তো রাজশাহীতে সে টেস্টটা করবে, আরেকজন খুলনাতে একই টেস্ট করবে, সেজন্য একই রেজাল্ট পায় এই সিমেন্ট টেস্ট করলে। বুঝতে পারছি? জি স্যার। আর কেউ? ওকে ফাইন, তাহলে তোমাদেরকে আমি ভিডিওটা দিয়ে দিব এবং স্যার তোমাদের বাকি ডেমনস্ট্রেশন দেখাবে। আমি এখন একটু স্যার বলো। স্যার স্লাইড গুলো দিয়ে দিলে স্যার ভালো হইতো। কত কিছু একসাথে দিব, তাহলে স্লাইড নাও আর ইয়ার পাবা না, ভিডিও পাবা না। ভিডিওর মধ্যে থেকে স্লাইড দেখা যায় না স্যার, আপনি ভিডিওটা দেন। ভিডিও বেটার স্যার। স্যার ভিডিও দেন। আচ্ছা।
এখন respond your roll call, please. Roll number 1, Yes, sir. 2, 3, 4, Yes, sir. 5, Yes, sir. 6, Yes, sir. 7, Yes, sir. 8, Yes, sir. 9, Present, sir. 10, Yes, sir. 11, Present, sir. 12, Yes, sir. 13, 12 ke? Sir, 13. Yes, sir. Sir, 12. 12, 13, Yes, sir. 14, Yes, sir. 15, 16, Yes, sir. 17, Yes. 19, 20, Yes, sir. 21, Yes, sir. 22, Yes, sir. 23, Yes, sir. 24, Yes, sir. 25, 26, 27, 28, Present, sir. 29, Yes, sir. 30, 31, Yes, sir. 32, Yes, sir. 33, Yes, sir. 34, Yes, sir. 35, Yes. 36, Yes, sir. 37, Yes, sir. 38, Yes, sir. 39, Yes, sir. 40, 41, Yes, sir. 42, Yes, sir. 43, 43, 44, Yes, sir. 45, Yes, sir. 46, 47, 48, Yes, sir. 49, Yes, sir. 50, Yes, sir. 51, 52, Yes, sir. 53,